আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমারই তো অভিজ্ঞতা নাই, পারফরমেন্সের কথা কি বলবো বলেন। বাংলাদেশের ঠোঁটকাটা সাংবাদিক হিসাবে খ্যাত সাংবাদিক নুরুল কবির, আপনারা জানেন, একজন সাহসী সাংবাদিক। তিনি বর্তমান উপদেষ্টা সরকারের প্রধান, বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি বেশ কিছু প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যা দেখলাম, তাতে করে এ জাতির ভাগ্যে কী যা আছে জাতি নিজেও উপলব্ধি করতে পারবে না। জাতির যে কিভাবে কপাল পুড়বে সে আল্লাহই ভালো জানে। দেখেন, তিনি যা বলেছেন তা আপনারা শুনলে আপনাদের হাসি পাবে, তা আপনাদের মনে হবে যে একজন সরকার প্রধান, বিশ্ববিখ্যাত একজন লোক এই ধরনের উত্তর কিভাবে দেয়। সরকারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে, মানে নুরুল কবির সাহেব সরকারের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমার নিজেরই কোনো অভিজ্ঞতা নেই, উপদেষ্টাদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কিনা। তার উত্তরে তিনি বলছেন, আগে তো নিজের পারফরমেন্স দেখাতে হবে, আমি নিজে তো পারফরমেন্স ভালো করে করতে পারছি না। দুই, দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করলে তিনি যে উত্তর দিয়েছে সেটিতে বোঝা যায় সাধারণ জনগণ নিয়ে ভাবার মতো সময় ওই অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী লোকের মনে হয় খুব বেশি নেই। দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী? ডক্টর ইউনূস বলছেন, আমরা তো সব কিছু করছি, কোন বাজারে কত টাকা উঠলো, কোন বাজারে দাম উঠছে, কোন বাজারে দাম কমছে, আমরা তো এসব কিছুর খোঁজখবর নিচ্ছি। নুরুল কবির বললেন, এটা তো অ্যানালাইসিস, এক্ষেত্রে পদক্ষেপ কী? ডক্টর ইউনূস বললেন, আমাদের মাথায় যে বুদ্ধিগুলো আছে তা আমরা প্রয়োগ করছি। যে আমাদের মাথায় যে বুদ্ধিগুলো আছে তারপরে কিসে বুদ্ধিগুলো? ডক্টর ইউনূস বলছেন, আমরা ট্রাকগুলো বের করছি, মানে টিসিবির ট্রাকের পরিমাণ বাড়াই দিছি, টিসিবির মাধ্যমে পণ্য দিয়ে উনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। টিসিবি ট্রাক বাড়ানোর কথা বলল, টিসিবি ট্রাক দিয়ে চাঁদাবাজ বা দ্রব্যমূল্য কখনো কি নিয়ন্ত্রণ করা যায়? নুরুল কবির বললেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কেন অ্যাকশান নেওয়া হচ্ছে না, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা গ্রেপ্তার করা যাচ্ছে না? ডক্টর ইউনূস বলেন, আমি জানি না কেন চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে না। একজন সরকার প্রধানের এমন জবাবটা বলেন, কোন কোয়ালিটির জবাব, যে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? তো উনি জানবেন না তো জানবে কি? আমরা জানবো, সাধারণ জনগণ জানবে বা অন্য কেউ জানবে? নুরুল কবির বলেন, যারা রাজনৈতিক দলের সংঘবদ্ধ শক্তি তাদের মাধ্যমেই তো চাঁদাবাজ হয়ে থাকে, আমরা কেন তাদের বিরুদ্ধে, আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারছেন না? নাকি রাজনৈতিক দলগুলোকে অসন্তুষ্ট করতে চান না? ডক্টর ইউনূস বলেন, কোনো সদুত্তর তিনি বা ভালো উত্তর তিনি দিতে পারেননি, বরং ইনিয়ে বিনিয়ে এই রাজনৈতিক বিষয়টা তিনি এড়িয়ে গিয়েছেন। আমরা আসলে জানি না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আবার বলছেন, আমরা আসলে জানি না কোথায় কি চাঁদাবাজি হচ্ছে। নুরুল কবির আবার বলেন, সবাই দেখতে পাচ্ছে চাঁদাবাজি হচ্ছে, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের, এবার বলছে ডক্টর ইউনূস বলছে, সরকারের চোখ হয়তো অতটা পরিষ্কার নয়, তাই হয়তো চাঁদাবাজ দেখতে পাচ্ছে না। বলেন, সরকারের চোখ হয়তো অতটা পরিষ্কার নাই, তাই চাঁদাবাজি দেখতে পাচ্ছেন না। নুরুল কবির বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ডক্টর ইউনূস বলেন, সিন্ডিকেটের বাইরে যারা আছে তারা কিভাবে কি করে ব্যবস্থা করতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। মানে সিন্ডিকেটের উনি হাতও দেবেন না, সিন্ডিকেটের কিছুই বলবেন না, ওদের বাইরে যারা আছে তাদেরকে কিভাবে প্রক্রিয়া করে, তাদেরকে কিভাবে ব্যবসায়ী ইনক্লুড করে এই সমস্যার সমাধান করা যায় উনি সেই চিন্তা করছেন। আমরা ব্যবস্থা নিচ্ছি বলেই তো সিন্ডিকেটরা এক গোদাম থেকে অন্য গোদামে পণ্য সরিয়ে নিচ্ছে, লাভটা কি ধরা তো যাচ্ছে না। তিনি কিছুদিন আগেই তো বলেছিলেন যে সিন্ডিকেট আমি এগুলো বুঝি না, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে, ছাত্রদের সাথে তিনি এই কথাই বলেছিলেন। নুরুল কবির বলেন, এই যে
একের পর এক মামলা প্রত্যাহার, এটাকে আপনার পজিশন ব্যবহার করে প্রত্যাহার করা হচ্ছে? আপনি কি মনে করেন? ডক্টর ইউনূস বলেন না, এগুলো তেমনটা হচ্ছে না। তাহলে কি আপনি এর আগে জেলে যাওয়ার ভয়ে ছিলেন? তিনি বলেন হ্যাঁ, এখনও তো তখন তো আওয়ামী লীগের আমলে ভয়ে ছিলাম যে একের পর এক মামলা হচ্ছিল, তাহলে জেলে যাওয়ার ভয় যদি থাকে তাহলে এখন কেন একের পর এক মামলা প্রত্যাহার হচ্ছে কেন? তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না। আমরা ইতিমধ্যেই জানি যে কিভাবে গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার করের মামলা প্রত্যাহার করা হয়েছে। যিনি ওখানে বসেছিলেন তিনি বলছেন আমাদের এটা সম্ভব নয়, পরে এটা প্রধান বিচারপতির কাছ থেকে যে নিষ্পত্তি করা হয়েছে এবং শতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। নুরুল কবির বললেন আপনার যে 4 মাস হয়ে গেল এবং এই 4 মাসের আগের 4 মাস সময়ের মধ্যে আপনি কখনো চিন্তা করেছেন কোন পর্বটা আপনার জন্য ভালো বা খারাপ? মানে 4 মাসের আগেরটা এই ক্ষমতা করে না আগে ভালো ছিল না পরে ভালো ছিল? ডক্টর ইউনূস বলেন এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ নয়, এ জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার আগ্রহ কোনোদিন প্রকাশ করিনি। এটার ডান বাম আমার জানা ছিল না, অনেকটা হাতড়িয়ে চলার অবস্থা। দেখেন দেশ চালাচ্ছেন, উনি বলছেন অনেকটা হাতড়িয়ে চলার অবস্থা। নুরুল কবির বলেন আপনি কি বলছেন যে এ সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না, কিন্তু 2007 সালে তো আমরা জানি আপনি একটা নতুন রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, আর রাজনৈতিক দল তো রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা রাজনৈতিক দলের টার্গেট থাকে ক্ষমতায় যাওয়ার। ডক্টর ইউনূস বলেন না, আমি তো ওটা নিজে করতে চাইনি, আমাকে দিয়ে করিয়েছিল। আমি একটা রাজনৈতিক দল করলাম, সেটা নাগরিক শক্তির নাম দিলাম, কিন্তু পরবর্তীতে সেটিতে আর এগুনি হয়নি। নুরুল কবির বলেন সংস্কার কর্মসূচি এবং নির্বাচন এই দুটিকে একে অপরের পরিপূরক মনে না করে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে, এটা আপনাকে চিন্তিত করে কিনা? ডক্টর ইউনূস বলেন এটা সাংঘর্ষিক না, সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছে এটা সাংঘর্ষিক, তিনি দুশ্চিন্তারও কিছু দেখবেন, এটা সাংঘর্ষিক না, এটা দুশ্চিন্তারও কোনো বিষয় না। তিনি বলছেন যে ছাত্রদের যে দল, এই দল করার জন্যই তাদের স্পেস দেওয়ার জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা বা নির্বাচনের জন্য সময় নেওয়া হচ্ছে কিনা? ডক্টর ইউনূস বলেন না, আমি তো নির্বাচনের সময় দিয়েছি, তার মধ্যেই নির্বাচন হয়ে যাবে। তিনি বলেন 2025-এর শেষে বা 26-এর জুনে, কিন্তু জুন মাস তো বর্ষাকালে কখনো কি নির্বাচন হয়? আপনারাই বলেন। ডক্টর নুরুল কবির বলেন মানবতা বিরোধী বিচারের জন্য আপনার সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে অফিসিয়ালি, কতদিনের মধ্যে এটার উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন? ডক্টর ইউনূস বলেন আমার কোনো ধারণা নেই যে কতদিন সময় লাগবে। ডক্টর নুরুল কবির বলেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। ডক্টর ইউনূস বলেন আমি জিজ্ঞেস করিনি যে কতদিন লাগবে, আমরা প্রক্রিয়া শুরু করেছি, দেখি কি জবাব দেয়। তার মানে ওনাকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বার্নিং কোশ্চেনগুলো বা ইম্পর্টেন্ট ইস্যুসগুলো বিষয়ে প্রশ্ন করা হয়েছে, অথচ তিনি এবং তার উপদেষ্টা পরিষদ তারা এতটাই মানে এইসব বিষয়ে অবজ্ঞা করেছে যে উনি ধারণা এরকম, আর কিছু হলে ভাই তোমরা আমাকে ডেকে নিয়ে আসলে, আমার যোগ্যতা নেই, আমার এই অভিজ্ঞতা নেই, আমি গেলাম, তোমরা যা পারো তাই করো। এ একটা অবস্থা, একটা দেশ, একটা রাষ্ট্র, সেখানে কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার মানে জায়গা নয়। এখানে অবশ্যই এক্সপিরিয়েন্সওয়ালা লোকরা। এখন কথা হলো একজনের খুব রেপুটেশন আছে, সুনাম আছে, কিন্তু সেই সুনামটা আদৌ আমাদের কল্যাণকর, আমাদের জন্য কল্যাণকর কিনা, আমাদের জন্য হিতকর কিনা, সেটাও তো ভাবতে হবে। দেশে যে পরিমাণ খুন, রাজধানী, ছিনতাই, লুটতরাজ, ডাকাতি শুরু হয়েছে, তাতে করে না ভবিষ্যতে আরও কত কিছু দেখতে হয়। এরপরে আবার একের পর এক ভ্যাট বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, তারপরে মানে মানে কত দিক থেকে আপনি মূল্যস্ফীতি কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, তাহলে এগুলো যদি চলতে থাকে তাহলে একের পর এক বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে বেকারত্বের হার যে কী পরিমাণ বেড়ে যাচ্ছে সে কথা বলার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। আল্লাহই ভালো জানে বাঙালিদের কপালে কী আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।